আসসালামু আলাইকুম। আমাদের প্রিমিয়াম সিরিজ লুকিং ফর জিএসটি তে সবাইকে স্বাগতম। আজকে লুকিং ফর জিএসটি আমরা ভেক্টর চ্যাপ্টারটা দেখব। তো চলো দেখি। ফার্স্টে কি বলছে দেখো এখানে, যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 কিলোমিটার, সূর্যোদয়ের দিকে কত, 4 কিলোমিটার, দক্ষিণ দিকে 3 কিলোমিটার যায়, 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য কত? আচ্ছা দেখো তো, সূর্য উদয় হয় কোন দিকে? পূর্ব দিকে। আর দক্ষিণ দিকে 3 মিটার যায়, সূর্য উদয় হয় মানে পূর্ব দিকে, সে পূর্ব দিকে যায় 4 মিটার, আর দক্ষিণ দিকে যায় কত, 3 মিটার। তাহলে চলো তো আগে দেখি, যখন এরকম কোশ্চিন দেখবে তখন কি করবা, জাস্ট এইভাবে একটু দাগায় নিবা। এটা আমাদের মানচিত্রের কথা ভাববে। উপরের দিকে কি উত্তর, নিচের দিকে কি দক্ষিণ, বাম দিকে ধরবে পূর্ব, আর এদিকে পশ্চিম। ওকে, এখন দেখো কি বলছে, যে সূর্যোদয়ের দিকে মানে পূর্ব দিকে যায় কত, 4 মিটার, এদিকে যাচ্ছে 4 মিটার, দক্ষিণ দিকে যাচ্ছে 3 মিটার। তাহলে এখন 4 আর 3, এটার লব্ধি কি হবে? এটার লব্ধি এই দিকে যাবে না, সেটা কত, 5। আমরা কিভাবে বের করছি, যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে যায় তখন সেটা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে? এখানে জাস্ট পিথাগোরাসের। ওকে, মানে যেই দুইটা মান দেওয়া থাকবে সেই দুইটা মানের উপর বর্গের সমষ্টি, তার উপরে রুট, সেটা করলেই আমরা মান পেয়ে যাব। এখানে যেই মান দেওয়া আছে লাইক 4 মিটার আর 3 মিটার, এই দুইটার উপরে কি করতে হবে, বর্গ, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলেই দেখবে যে 5 চলে আসবে। ওকে, সেই 5টাই হচ্ছে এটার লব্ধি। ওকে, এটা হচ্ছে ভেক্টর। আনসার কত? এটা ভেক্টর। ভেক্টর মানে এটা হচ্ছে সরণ। সরণ কত, 5 মিটার। আর দূরত্ব কি ভাই? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, মানে জাস্ট আমাদের কি করতে হবে, দুইটা যোগ করতে হবে। এই 4 + 3 7। এখন দেখো, একটা হচ্ছে দূরত্ব হচ্ছে 7 আর সরণ হচ্ছে 5, তাহলে এই দুইটার পার্থক্য কি করতে হবে, দুইটা জাস্ট বিয়োগ। 7 আর 5 বিয়োগ করলে কত হয়, 2। অ্যান্সার কত, 2। তারপরে দেখো কি বলছে, যে এক্স ওয়াই সমতলে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটির দৈর্ঘ্য কত একক চাইছে। এখানে দেখো তো কোনটা কোনটা সমতল বলছে, এক্স আর ওয়াই। তাহলে এখানে আমি কোনটা কোনটা নিব? আমি কি এই টোটালটা নিব ভেক্টরের? দরকার নাই। আই আর জে, এই দুইটার সহগ, এই দুইটা সহগের মান বের করলেই আমার হয়ে যাবে কোনটা, এইটা একটা আর এইটা একটা। তাহলে চলো তো দেখি কি হয়। 6 এর উপরে স্কোয়ার প্লাস 8 এর উপরে স্কোয়ার, 10। এটাই অ্যান্সার। এখন যদি তোমাকে বলে যে জেড আর এক্স অক্ষ, তাহলে তুমি কোনটা নিবে? এই যে এক্স আর এটা হচ্ছে জেড, জাস্ট এই দুইটা নিলেই এনাফ। তারপরে আবার যদি তোমাকে বলে ওয়াই আর জেড, তাহলে জে আর কে, তাহলে তুমি অ্যান্সার বের করতে পারবা। বুঝছো? তারপরে দেখো কি বলছে, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এখানে কোন দিকে চাইছে, আনুভূমিক বরাবর। দেখো তো, এটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে এটা যদি 200 নিউটন, সরি, এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক, আর এটার সাথে এইদিকে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল টানতেছে, এদিকে 200 নিউটন। তাহলে এই আনুভূমিক বরাবর এর তাহলে উপাংশ কি হবে বলতো? এটার উপাংশ হবে এফ কস 60, তাই তো? তাহলে এফ এর মান এখানে কত, 200, কস 60, 200 কস 60 এর মান কত, হাফ, হাফ, 100, 100। বুঝতে পারছো? যদি তোমাকে এখানে বলতো যে এর উলম্ব বরাবর, তাহলে কি হইতো? যদি এখানে বলে দিত উলম্ব, এটা কোন দিকে গেছে, আনুভূমিক। যদি বলতো উলম্ব, তাহলে কি হইতো বলতো ভাই, এফ কসের, এফ কস থিটার জায়গায় সেখানে কি হতো, এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা, এফ সাইন 60, এফ এর মান কত, 200, আর সাইন 60 এর মান কত, √3/2, 100। তাহলে 100√3। উলম্ব বললে এফ সাইন থিটা, আর আনুভূমিক বললে এফ কস থিটা। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি ইজিলি অ্যান্সার বের করতে পারবা।
তারপরে দেখো, এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় 4 কিলোমিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে 4 কিলোমিটার ঘন্টায় 4 কিলোমিটার বেগে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগ কত? সাপোজ তুমি এখানে এই দিক বরাবর হাঁটতেছো হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এখন তোমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি উলম্বভাবে তোমার উপর পড়তেছে 4 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু অ্যাকচুয়ালি কি বেগ এই দিকে? বলতো, বেগ তো এই দিকে না। বৃষ্টির প্রকৃত বেগ তাহলে কোন দিক বরাবর যাবে? এই বরাবর। যার কারণে তুমি যখন এই দিকে যাচ্ছ, তোমার কাছে বৃষ্টি মনে হচ্ছে এইভাবে পড়তেছে। তাহলে এর প্রকৃত বেগ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এই দুইটার উপরে, মানে এই দুইটার জাস্ট লব্ধি বের করলেই তো আমি তার প্রকৃত বেগ বের করতে পারবো। এখন দেখো, এটার লব্ধি আমি কিভাবে বের করব? আমরা কি জানি যে থিটার মান যখন 90 ডিগ্রি হয়, তাহলে জাস্ট পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলেই এখানে হয়ে যাবে, মানে দুইটার উপরে বর্গ করে তার সমষ্টি, তার উপরে রুট। দেখো কি হয়, 16 প্লাস 16 তার উপরে রুট, রুট 32। তাহলে এটা কিভাবে, এখন কিভাবে কি করব বলো? 4 4 16, 16 দুগুণ 32, তাহলে 4√2। অ্যান্সার কত? 4√2। এটা কোনটা? এই যে। আশা করি এটা বুঝছো। তারপরে দেখো, একটি 10 নিউটন ওজনের লন রোলার টানার সময় এর হাতলে অনুভূমিকের সাথে কত 30 ডিগ্রি কোণে 4 নিউটন বল প্রয়োগ করা হলে লন রোলারের আপাত ওজন কি হবে? এটা আমি কি করতেছি, লন রোলার এখানে আমি টানতেছি, মানে এইটা যদি লন রোলার হয়, একে যদি আমি এই বরাবর টান দেই, তাহলে কি হবে? এর দুইটা উপাংশে ভাগ হবে, একটা উপাংশ এই দিকে, আরেকটা উপাংশ এই দিকে। এটা যদি থিটা হয়, আনুভূমিক কোণের সাথে যদি আমি থিটা এটা ধরি, এটা কি হবে? এফ। তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এফ কস থিটা। আর এইটা কি হবে? এফ সাইন থিটা। আর লন রোলারের অবশ্যই একটা ওজন আছে, ওজনটা কোন দিক বরাবর কাজ করে? নিচের দিকে, ডাব্লু। এখন দেখো, এই এফটা যদি আমি এই দিক বরাবর টানি, তাহলে এটা আমার কি হচ্ছে? একটা এফ সাইন থিটা উপরের দিকে যাচ্ছে, এই ও এফ সাইন থিটা তাহলে কি ডাব্লু থেকে মাইনাস হয়ে যাবে না? মানে তার যে প্রকৃত ওজন তার থেকে কিছুটা কমায় দিবে, এতে আমাদের কি হয়? টানতে সুবিধা হয়। আচ্ছা, এটা আমরা টানার ক্ষেত্রে দেখছি, তাহলে আমি একটু ঠেলার ক্ষেত্রেও দেখি কি হয়। দেখো, তাহলে ঠেলার ক্ষেত্রে আমি কোন দিক বরাবর বল প্রয়োগ করি? এই দিক বরাবর, যেহেতু আমি এইভাবে ঠেলি। তাহলে এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা এই দিকে যেটা লন রোলারকে সামনের দিকে ঠেলা দিবে, আর আরেকটা যাবে এই দিকে। তাহলে এটা কি? ডাব্লু, এর তো ওজন আছে ডাব্লু, প্লাস এখানে কি হচ্ছে? এফ সাইন থিটা কাজ করতেছে, আর এটা কি? এফ কস থিটা। এফ কস থিটা লন রোলারকে সামনের দিকে আগায় নিয়ে যায়, আর এফ সাইন থিটা ওজন একবার কমায়, যখন আমি ঠেলা দেই তখন ওজন কমায়, আর যখন আমি এটা হচ্ছে টানি তখন সেটা কি করে? ওজন বাড়ায়। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয়, এখান থেকে এমন কোশ্চেন আসে, লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ? রোলার টানা সহজ। এখন তোমাকে যদি আরেকটা কোশ্চেন বলে যে ক্রিকেটের পিচ সমান করতে কোনটা করা হয়? ক্রিকেটের পিচ সমান করতে ঠেলতে হয়। কারণ কি বলতো ঠেলতে হয়? যেহেতু আমার সহজ, বাট সেখানে তো আমার টানা সহজ, বাট সেইখানে তো আমার ওজন বেশি না, তাই না? তাহলে সেখানে আমার একটু কম কাজে দিবে। আর ঠেললে সেখানে এক্সট্রা ভাবে এফ সাইন থিটা কাজ করতেছে, এজন্য কি হচ্ছে? সেটার মাটি ইজিলি সমান হয়ে যাচ্ছে। ঠেলতে হবে। এই গেল আমার থিওরিটিক্যাল পার্ট এখান থেকে। তাহলে চলো এখন এইটার ম্যাথটা দেখি। কি বলছে? যে একটি 10 নিউটন ওজনের লন রোলার, ওকে, এটা কি করতেছে? টানতেছে, তাই না? তাহলে এখানে কি কি চাইছে? এর আপাত ওজন। তাহলে আপাত ওজন কি হবে? ডাব্লু থেকে আমি যদি এফ সাইন থিটা বাদ দেই, তাইলে আপাত ওজন পেয়ে যাব ডাব্লু ড্যাশ। এটা হচ্ছে 10 নিউটন। লন রোলারের ওজন কত? 10 নিউটন। আর এখানে হচ্ছে কত কোণে যাচ্ছে? 4 নিউটন 30 ডিগ্রি কোণে। তাহলে 4 × sin 30, sin 30 মান কত? হাফ, 2। তাহলে এটা 8। বুঝছো?
আশা করি এইটার পরে লন রোলার থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরে দেখো কি বলছে, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার/সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। এটা কোশ্চিন দেখার সাথে সাথে আমি অ্যান্সার বলে দিতে পারবো, এটার অ্যান্সার কত, 6 মিটার/সেকেন্ড। কেন হইলো? যখন 45 ডিগ্রি হবে তখন যেই বেগেই যাচ্ছে, মানে গাড়ির বেগ হোক, তারপরে মানুষের বেগ হোক, বা কোনো পর্যবেক্ষকের বেগ হোক, সে যদি 45 ডিগ্রি কোণে যায় তাহলে যেই বেগে যাচ্ছে বৃষ্টির বেগও সেইটাই হবে। কারণ তোমার এখানে ফর্মুলা tan45 বা tan থিটা ইজ ইকুয়াল টু কত, উপরে হচ্ছে মানুষের বেগ বা ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ, আর নিচে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তাহলে যদি এটা tan45 হয় তাহলে tan45 এর মান কত ভাই বলো তো? 1 ইজ ইকুয়াল টু এখানে ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তাহলে দেখো এখন বৃষ্টির বেগকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দুইটা কি ইকুয়াল হয়ে যাবে না? বৃষ্টির বেগ ইজ ইকুয়াল টু ব্যক্তির বেগ। তাহলে আমি বলতে পারি যে যখন বৃষ্টির বেগ সেম আর যখন ব্যক্তির বেগ সেম তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। সরি, মানে তাদের উলম্ব ভাবে আমি সেটা কিভাবে রাখবো, মানে তাদের প্রকৃত বেগ হবে 45 ডিগ্রি। আবার যখন এটার মান সেম, লাইক এটার মান যদি 45 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ব্যক্তির বেগের মান যদি 6 মিটার/সেকেন্ড অথবা যে কোনো একটা হয়, বৃষ্টির ক্ষেত্রেও সেম হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 6 মিটার/সেকেন্ড। ওকে, আশা করি বুঝছো। তারপরে দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল পি এবং 2p, তাদের লব্ধিগত আর পি এর উপর লম্ব হলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা, বড় বলের কাছাকাছি সবসময় লব্ধি থাকে, এটা তো আমরা জানি তাই না? তাহলে এখানে লব্ধি আর কার উপরে লম্ব? পি এর উপরে লম্ব। চলো তাহলে দেখি আগে এটা হচ্ছে পি বলের সাথে এই বরাবর যাবে লব্ধি, আর লব্ধিটা কার সাথে থাকবে? অবশ্যই বড় বলের সাথে। বড় বলটা তাহলে কোন দিক বরাবর যাবে? এই বরাবর, 2p। এটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমার এই কোণটা বের করতে হবে, সেটা কত? থিটা। আমরা হচ্ছে লব্ধির ক্ষেত্রে বা ভেক্টরের ক্ষেত্রে আমরা কোণ নির্ণয় তো জানি, বা দিক নির্ণয়, সেখানে ফর্মুলা কি? tan থিটা ইজ ইকুয়াল টু যার উপরে, মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সে থাকবে কোথায়? নিচে এইখানে। উপরে তাহলে কি আসবে? উপরে 2p, tan থিটার জন্য সাইন থিটা। আর এইখানে কত আসবে? সরি, সাইন আলফা। আমার আলফার মান তো বের করতে হবে, সাইন আলফা। আর নিচে কি আসবে? 2p cos আলফা। দেখো tan90 মান কত? tan90 মান অসংজ্ঞায়িত, বাট সেটাকে আমরা কিভাবে লিখি? 1/0 আকারে লিখে থাকি। এখন 2p সাইন থিটা, উপরে থাকলো 2p সাইন থিটা, নিচে p প্লাস 2p cos থিটা আলফা, cos আলফা। এখন এইটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে এখান থেকে কি আসে দেখো? p প্লাস 2p cos আলফা ইকুয়াল টু 0। এখন এটার কি ক্যালকুলেশন করতে পারবো না? p কে আমি ওই পাশে নিয়ে যাই, 2p cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p। এখন cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p ডিভাইডেড বাই 2p, p কাটা। এখন আলফা ইজ ইকুয়াল টু তাহলে কি আসবে? cos ইনভার্স হাফ মানে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, বুঝছো এটা? আর এটা যদি তুমি আরো শর্টে করতে চাও, জাস্ট এটা অ্যাপ্লাই করে দিবে, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস উপরে p ডিভাইডেড বাই নিচে 2p। তাইলে তুমি অ্যান্সার পেয়ে যাবা।
যদি যদি সেখানে একটা বল তোমার আরেকটা বলের উপরে লম্ব হয়। দাঁড়াও, এটা আমি শর্ট ফর্মুলা লিখে দিচ্ছি। এটার শর্টকাট এভাবে লিখে রাখো। দিক নির্ণয়ের ক্ষেত্রে যখন একটা বল লব্ধির উপর 90 ডিগ্রি, লব্ধির উপর বা লব্ধির সাথে 90 ডিগ্রি হয়, তখন আলফা কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, মাইনাস ছোট বল বাই বড় বল। ওকে, জাস্ট এই ফর্মুলা, শর্টকাট ফর্মুলাটা মনে রাখলেই হবে। এখন দেখো, কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলো, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান কত? এই লব্ধির দিক অপরিবর্তিত রেখে যদি আমি তাদেরকে বৃদ্ধি করি বা তাদেরকে পরিবর্তন করি, তাহলে সেটার জাস্ট একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তাদের পরিবর্তনের অনুপাত। পূর্বের অনুপাত কত? প্রথমটার ক্ষেত্রে উপরে ছিল পি, পরবর্তীতে সেটাকে কতখানি বাড়াইছে? 2p করা হয়েছে, কারণ কি? দ্বিগুণ করা হয়েছে, এটা লিখে দিলাম। এখন দ্বিতীয়টার মান কত? 2p, উপরে থাকলো 2p, নিচে তার সাথে 8 একক বৃদ্ধি করা হয়েছে, 2p প্লাস 8। এটা জাস্ট এখন আমি ক্যালকুলেশন করলেই পি এর মান পেয়ে যাব। তাহলে চলো দেখি কি, এখান থেকে পি কাটা যায়, ওকে কাটা গেল, তাহলে 2p প্লাস 8, এই পাশে আমি লিখলাম 2p প্লাস 8, এখান থেকে 2 দিয়ে গুণ করলে 4p। এখন দেখো, পি গুলাকে যদি আমি এক সাইডে করি তাইলে কি আসে? 2p is equal to 8, p is equal to 4, p is equal to 4 ইউনিট। ডান, বুঝছো এটা? তারপরে দেখো কি বলছে, যে এম এর মান কত হলে, এই ভেক্টর এবং এই ভেক্টর এবং তিনটা ভেক্টরের সমকোণী ত্রিভুজ তৈরি করে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কেমন হয় এটা কি আমরা জানি? সেখানে দুইটা বাহুর ভিতরের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। বাট এইখান থেকে আমি বুঝতে পারতেছি না যে কোনটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। সেই জন্য একটা ফর্মুলা, সেটা হচ্ছে একটা বাহু ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহুর সমান হইতে হবে। তাহলে সেখান থেকে আমি বের করতে পারবো যে কোন দুইটার মধ্যে তাদের একটা কোণ সমকোণ। বুঝতে পারছো? তাহলে এখানে দেখি তো, এই কোশ্চেন দেখে আমি কিভাবে অ্যান্সার করতে পারি, আগে সেটা দেখো। এখানে দেখো কি আছে, 2mi, এটা দিয়ে আমি কখনোই বুঝতে পারবো না যে এটাতে বাহুর মিল আছে কিনা। তাহলে কি দেখতে হবে? জে এর ক্ষেত্রে দেখো, যে এখানে আছে, যে এখানে আছে -2j আর এখানে আছে 3j। আমি যদি এইটা আর এইটা যোগ করি, এই যে আর এই যে যদি যোগ করি, তাহলে আমি এই 2j পাচ্ছি। ঠিক আছে, এটা আমি কনফার্ম যে বি আর সি যোগ করতে পারলে আমি এ পাচ্ছি জে এর ক্ষেত্রে। বাট দেখি তো কে এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো কে এর ক্ষেত্রে -4k আছে, এখানে 5k আছে, এই দুইটা যোগ করলেও দেখো আমি কে পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমি একদম শিওর হয়ে গেছি যে এখান থেকে আমি এইটা লিখতে পারি, a ইজ ইকুয়াল টু বি প্লাস সি। ডান। তাহলে আমি আমি কি বলতে পারি, তাহলে এম এর মানটা কি হচ্ছে, দেখো এম এর মান 2i, আর এই আই 2i আর এই আইটা যদি আমি যোগ করি, তাহলে আমি এম এর মান পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কত? 3i। 3i আমার জানাও লাগলো না এখানে কিছু। ঠিক আছে, মানে এখানে আমার কোনো কনসেপ্ট লাগতেছে না, জাস্ট আমি এটা দেখে বুঝতে পারতেছি যে এটা যদি -4 আর এটা যদি 5 যদি যোগ করে আমি কে পাই, আবার জে আর -3j যদি যোগ করে -2j পাই, তাহলে আই আর 2i যোগ করে আমি সেটার আইও পাচ্ছি, মানে এম এর মানটা পেয়ে যাচ্ছি। জাস্ট এইটুকুই, তোমার এক্সট্রা কনসেপ্ট জানা লাগবে না। এক্সট্রা কনসেপ্ট জানতে হলে তোমাকে কি করা লাগবে, এখান থেকে সমকোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অথবা আমরা যেটা একাডেমিকে করে আসছি,
যে আর একটার সাথে আরেকটা ক্রস গুণ সরি ডট গুণন করে দেখতাম যে সেটাতে কি হচ্ছে, যে এটার মধ্যবর্তী কোণ সমকোণ কিনা, সেইখান থেকে এম এর মানটা বের করে নিয়ে এইখানে আমি অ্যাপ্লাই করতাম। এত ডিটেলসে আমার লাগবে না, জাস্ট এটা দেখা মাত্র আমি কিভাবে করতে পারি। এইখানে হচ্ছে দেখো -4 আর 5 যোগ করে কে পাচ্ছি, আবার এখানে জে আর -3 জে যোগ করে -2 জে পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে 2i আর ai যোগ করে আমি এম পাবো। তারপরে দেখো কি বলছে যে a ইজ ইকাল টু 3i j 2k এবং b ইজ ইকাল টু এত, উভয় ভেক্টরের অভিলম্ব ভেক্টর কত। দেখো এটা কত আসছে, জিএসটি এতে 23-24 আসছে, তার মানে এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তো এই অভিলম্ব ভেক্টর পাওয়ার জন্য শুধু একটাই তোমার কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে এটাকে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে যেই অ্যান্সারটা আসবে সেটা দুইটার মধ্যেই অভিলম্ব। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আই জে কে, এখন ক্রস গুণন করতেছি, তাহলে 3 এটা 1 এটা 2। এখন বি এর ক্ষেত্রে কত আবার, 2 -2 আর 4। এখন এখান থেকে যদি আমি আইটাকে ধরি, আইটাকে ধরলে তাহলে কি হবে, এইটা আর এইটা বাদ, বাকি দুইটার মধ্যে আড়াআড়ি গুণ, তাহলে 4 ফর্মুলার মাইনাস আর মাইনাসে মাইনাসে +4। এখান থেকে দেখো 8i পাইলাম, দেখো তো +8i কার মধ্যে আছে, এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, মানে একটা অপশন আমি ইলিমিনেট করে ফেলছি অলরেডি। তারপরে এখন কি ফর্মুলা অনুযায়ী মাইনাস, এখন মাইনাস জে আমি যদি ধরি তাহলে এইটা আর এইটা ইলিমিনেট, বাকি থাকতেছে কোনটা, এইটা 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 এইটা। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, জে ধরলাম, তাহলে 3 4 12 -2 2 4। দেখো আমি এখানে আরেকটা পেয়ে গেছি, 8i -8j, -8 -8j, তার মানে আমার এইটাও ইলিমিনেট হয়ে যাচ্ছে। বাকি থাকলো কোনটা, গ, খ আর গ, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার, সেটা আমি কে বের করলেই পেয়ে যাব। তাহলে কেটাকে যদি আমি ধরি তাহলে কি হবে, এখানে দেখো কি হয়, +k -3 2 6 মাইনাস ফর্মুলা, আর এখানে তাহলে থাকতেছে 2, কি আসে তাহলে -6 -8, মানে এখানে -8k, -8k কোনটায় আছে, এই যে এইটায়। তাহলে অ্যান্সার কোনটা দাঁড়াইলো, খ। বুঝছো, যখন এরকম বলবে যে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটা, তখন জাস্ট এই দুইটা তুমি একটু ক্রস গুণন করে ফেলবে। এখানে সর্বোচ্চ গেলে 1 মিনিট লাগতে পারে, আমি তো তোমাদেরকে বুঝাইছি এজন্য এটা একটু দেরি হয়েছে, বাট তোমরা যদি ফাস্ট ক্যালকুলেশন প্র্যাকটিস করতে থাকো তাইলে তোমার আরো ইজিলি করতে পারবা। তারপরে দেখো পি এর মান কত হলে এ একটা ভেক্টর এ একটা ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, পরস্পর লম্ব হওয়ার জন্য আমরা কি ফর্মুলা জানি বলতো, যে দুইটার যদি ডট গুণ হয় সেটা কত হবে, 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট এটা দেখে দেখে কিভাবে অ্যান্সার বলতে পারি, বা একবার লিখেই কিভাবে অ্যান্সার বলতে পারি, জাস্ট এই সহগগুলার সেম সহগগুলার গুণ গুণ করে যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0 দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আই এর সহগ কত, 2, এখানে আই এর সহগ কত, পি, তাহলে এটা কি হবে 2p, প্লাস এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ 3, তাহলে 3 2 6, প্লাস এখানে কি হবে তাইলে -2 আর এখানে 4, তাহলে 3 4 12 -12, -12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2p ইজ ইকুয়াল টু 6, p ইজ ইকুয়াল টু কত তাহলে ভাই, 3, 6 6 6, 2p, 3 2 6, আচ্ছা 4 2 8, এখানে তো -8 ইজ ইকুয়াল টু 0, তাহলে 8 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে কত আসবে, 2, 2, তাহলে p ইজ ইকুয়াল টু কত হবে ভাই বলো তো, 1 1। ওকে, বুঝছো। তারপরে দেখো দুটি ভেক্টরের গুণফল 15 একক। আচ্ছা, ভেক্টরের এটা হবে স্কেলার গুণ,
স্কেলার গুণফল 15 একক, ভেক্টর গুণফলের মান 5√3 একক, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটার জন্য দেখো এটা কত জায়গায় আসছে দেখছো, এই ম্যাথ কিন্তু চলেই আসে। এটার জন্য তোমরা ফর্মুলা মনে রাখবা জাস্ট এইটুকু, tan থিটা ইজিক্যাল টু উপরে তোমার হবে ভেক্টর গুণফল, নিচে স্কেলার গুণফল। ভেক্টর গুণফল স্কেলার গুণফল। তাহলে এখন ভেক্টর গুণফল কত? 5√3, নিচে স্কেলার গুণফল কত? 15, এটা কত? tan থিটা। 5 দিয়ে এটাকে কাটলে 3, 3 এই 3 এসে এটাকে কাটলে √3, তাহলে কি থাকলো? 1/√3। tan থিটা কখন 1/√3 হবে বলো তো? থিটা ইজিক্যাল টু যখন 30 ডিগ্রি, তাহলে এটার মান কত হচ্ছে ভাই? 30 ডিগ্রি। বুঝছো? তাহলে এই রকম ফর্মুলার ক্ষেত্রে বা এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? উপরে ভেক্টর গুণফল, নিচে স্কেলার গুণফল, সেখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট থিটার মানটা বের করতে হবে। তারপরে দেখো i মাইনাস জে এবং জে প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা জাস্ট ডট গুণফলে যাব। ডট গুণফল আমরা কি জানি? a ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি, নিচে এ বি। এখন a ডট বি এটা আমরা কিভাবে বের করব? জাস্ট a ডট বি এর ক্ষেত্রে আমাদের সেই সহগগুলা খালি গুণ হবে। কিসের সহগ? সেম সহগ। যেরকম এখানে i আছে বাট এখানে i নাই, তাহলে এটা কি হবে? 0। তারপরে এখানে মাইনাস জে আছে, এখানে প্লাস জে আছে, তাহলে এটা কি হবে? -1। আবার এখানে জে কে নাই বাট এখানে কে আছে, তাহলে এটা কি হবে? 0। আর নিচে এই এ আর বি এর ক্ষেত্রে জাস্ট সেটার মান কিভাবে বের করে আমরা সবাই জানি, √1² প্লাস 1², শুধুমাত্র সহগগুলার গুণ। √1² প্লাস 1², তাহলে কি দাঁড়ালো? উপরে মাইনাস, নিচে এটা √2, এটা √2, তাহলে কি হচ্ছে? থিটা ইজ ইকুয়াল টু cos থিটা কখন -½ হবে এটা আমরা সবাই জানি, থিটা যখন 120 ডিগ্রি। 120 ডিগ্রি। নেক্সট দেখো একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান কত? এটা কি পারবো না? লম্ব হলে কি বলছি আমি? জাস্ট তাদের ডট গুণফলটা দেখবো যে 0 হচ্ছে কিনা, সেটাই। তাহলে দেখো এখানে 4 আর এখানে ল্যামডা, তাহলে এটা কি হবে? 4 ল্যামডা প্লাস 2, এখানে -3, 3 দুগুণ 6, তাহলে 6। আবার এখানে 2 আর এখানে কত? -3, তাহলে সেটাও কি হবে? -6 ইকুয়াল টু 0। তাহলে 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 12, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসবে ভাই? 3। করা যাবে? এই লম্বের আর কোনো প্রবলেম হবে তোমাদের? আশা করি হবে না। তারপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল একই ক্রমানুসারে ক্রিয়ারত 1 2 3 একক বেগের লব্ধির মান কত? আচ্ছা দেখো এটা কি বলছে যে সমবাহু একটি ত্রিভুজের সমবাহু, মানে এটা কিভাবে থাকবে? জাস্ট এইভাবে, মানে এদের বাহুগুলো সব সেম। যখন এটাকে তুমি এক বিন্দুতে নিয়ে আসো তখন সেটা কি হবে? এখান থেকে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে যাবে, সরি এইদিকে না, এদিকে যাবে আর এদিকে যাবে, মানে এইখানে একটা সাম্য অবস্থা ক্রিয়েট করছে। আর সাম্য অবস্থা ক্রিয়েট করার পরে যদি তাদের ভিতরে তারা যদি ক্রম অনুসারে থাকে বা তাদের ভিতরে যদি সাধারণ অন্তর সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি ইজ ইকুয়াল টু √3 ইন্টু সাধারণ অন্তর। দেখো এইখানে দেখো এরা কিন্তু ক্রম অনুসারে আসছে। যদি তুমি 2 থেকে 1 কে বাদ দাও তাহলে 1 পাবা, আবার 3 থেকে যদি 2 কে বাদ দাও তাহলে 1 পাবা। দেখো এই যে এদের ভিতরে সাধারণ অন্তর কিন্তু 1, মানে এরা একটা ক্রমিক ধারা
গেছে, ঠিক আছে। তাহলে এখানে √3 আর এদের সাধারণ অন্তর কত 1, তাহলে এটার লব্ধি হবে √3, বুঝছো? √3। আবার দেখো এদের মধ্যবর্তী কোণ কত, দেখো ভাই এটা কত জায়গায় কতবার আসছে। যদি পি ইজিক্যাল টু একটা ভেক্টর, কিউ ইজিক্যাল টু একটা ভেক্টর হয়, তবে এদের মধ্যবর্তী কোণ কত, এটা যদিও অনেক আগে আসছে, সেজন্য এখানে কি করা লাগছে, মানে ক্যালকুলেটর ইউজ করা লাগছে। তোমাকে জাস্ট আমি প্রসেসটা দেখা দিচ্ছি, তুমি এটা ক্যালকুলেশন করে নিও। পি ডট কিউ ইজিক্যাল টু কত, পি কিউ কস থিটা। তাহলে এখান থেকে যদি আমি থিটার মানটা বের করি, তাহলে সেটা কিভাবে হবে, কজ ইনভার্স উপরে পি ডট কিউ, নিচে পি কিউ। জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমি থিটার মান পেয়ে যাব। এইটার থিওরি তো আমি আগেও দেখাইছি, বা আগে ওই যে জিএসটি তে যে কোশ্চেনটা আসছে সেখানে দেখো ক্যালকুলেশন তুমি কিন্তু ইজিলি করতে পারবা, বাট এখানে তোমার ক্যালকুলেটর লাগবে। কেন, দেখো এটা কোথায় কোথায় আসছে, কুয়েটে আসছে, আইইউতে আসছে, কত 15-16 ডিইউ, যখন আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিত সেই টাইমে। এই জন্য এটার ক্যালকুলেশন তোমরা নিজ দায়িত্বে করে নিও, নিয়ে এটা দেখা দিও। তারপরে দেখো কি বলছে, যে দেখো এম এর মান কত হলে একটা ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এই লম্বের ভেক্টরের আরেকটা চলে আসছে, তাহলে এটার কি আমি কি বলছি, যে জাস্ট সহগগুলার গুণফল ইজিক্যাল টু 0। তাহলে সহগগুলা কি, এখানে সেম সহগ, এখানে আই এর সহগ 3, এখানে আই এর সহগ 4, তাহলে 12 প্লাস এখানে এম আর এখানে কত 3, তাহলে 3m প্লাস এখানে কে আর এখানে -6, মানে এখানে 1 আর ওখানে -6, তাহলে -6 ইকুয়াল টু 0। এখন তাহলে এটা কি আসে দেখো, 6 ওই পাশে গেলে 3m ইজ ইকুয়াল টু -6, অতএব m ইজ ইকুয়াল টু -2। তো এই ছিল তোমাদের ভেক্টরের লুকিং ফর জিএসটি। তো এইখান থেকে তোমরা কি কি বুঝছো, যে আমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট ভেক্টর থেকে লম্ব ভেক্টর, এটা 1 নম্বরে মানে 3 স্টার। তারপরে তোমাদের আছে কিছু একক ভেক্টর রিলেটেড প্রবলেম, যে একক ভেক্টর সমান কি জানি আমরা, যে ওই ভেক্টর আর মান শূন্য নয় এরকম ভেক্টর দিয়ে ওই ভেক্টরকে ভাগ, এটা হচ্ছে একক ভেক্টর। তারপরে সেইখানে আমরা আবার আরেকটা সাধারণ অন্তর মানে ক্রম অনুসারে দেখা ম্যাথ দেখছি, যেইটাও তোমার জন্য 2 স্টার। আবার তোমার এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বলা যায় সমবাহুর ক্ষেত্রে যেই ম্যাথটা আমরা করছি, অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা করছি, সেখানে আমরা কি করছি, জাস্ট থিওরির মাধ্যমে সেটার অ্যান্সার বের করে ফেলছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই লুকিং ফর জিএসটি বা কোশ্চিন ব্যাংক সলভ এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এটা জাস্ট তোমরা পরবর্তীতে প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য এক্সট্রা ভাবে এটা দেখতে পারো। আর আমাদের মেন কোর্স তো 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সেখানে আমরা আরো ডিটেলসে তোমাদের বেসিক সহকারে ডিটেলসে পড়াবো। আশা করি তোমরা বুঝতে পারছো ওভারঅল সবকিছু। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।